নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ 10ই ফেব্রুয়ারি কবি নবীনচন্দ্র সেনের জন্মদিন। খণ্ডকবিতা, গীতিকবিতা, রোম্যান্টিক কবিতা, সাহিত্যিক মহাকাব্য, ক্ষুদ্র নাট্য রচনার পরেও এই কবির কলম অন্যদিকে প্রসারিত হয়েছিল। 5 খণ্ডে লেখা সুখপাঠ্য আমার জীবন নামক আত্মজীবনী ছাড়াও নবীনচন্দ্র চিঠিতে ভ্রমণ বৃত্তান্তের রচয়িতা, সামাজিক উপন্যাস ভানুমতির লেখক, শাস্ত্র গ্রন্থের অনুবাদক। অন্যদিকে তিনি ছিলেন বঙ্কিমচন্দ্রের স্নেহাস্পদ। বঙ্কিমচন্দ্র তাঁকে নাতি সম্বোধন করতেন। রঙ্গমতী কাব্যটি বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করেন নবীনচন্দ্র। ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের প্রশাসনিক পরিচয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন নবীনচন্দ্র। আজ তাঁকে নিয়ে সাহিত্য পথের অনুষ্ঠান কবি নবীনচন্দ্র সেন সম্প্রচারিত হবে। কথিকাটির রচনা এবং পাঠ করেছেন ডক্টর অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায়। তিনি হুগলির কবি সুকান্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক। কথা সাহিত্য বিষয়ে কয়েকটি গবেষণা গ্রন্থেরও তিনি লেখক। আজ সাহিত্য পথের অনুষ্ঠানে ডক্টর অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় কবি নবীনচন্দ্র সেন কথিকাটি পড়বেন। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান কবি নবীনচন্দ্র সেন। 1847 সালে অবিভক্ত বাংলার চট্টগ্রামের নয়াপাড়ায় বিখ্যাত রায়বংশে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক নবীনচন্দ্র সেন। তাঁর কৌলিক পদবী রায় হলেও তিনি সেন পদবী ব্যবহার করতেন। তার পিতা গোপীমোহন এবং মা রাজরাজেশ্বরী। আজ 10ই ফেব্রুয়ারি তার শুভ জন্মদিবস। সাহিত্যিক হিসেবে সাহিত্যের নানা শাখায় ছিল তার অবাধ পরিক্রমণ। উপন্যাস, পত্রাকারে ভ্রমণ সাহিত্য, জীবনী, এই দিকগুলোও তার কলমের পরশ পেয়েছে। যদিও আমরা কবি হিসেবেই তাকে বেশি মনে রাখি। তিনি গীতিকাব্য, মহাকাব্য, জীবনী কাব্য, আখ্যান কাব্য, কাব্য সাহিত্যের নানা ধারায় তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার কাব্যের বিষয় হয়েছে যেমন অদূর ইতিহাস, তেমনি মহাভারতের বিস্তীর্ণ কাহিনী। ছোটবেলা থেকেই কবিতার সঙ্গে তার সম্পর্ক। গুপ্ত কবিকে আদর্শ করেই কম বয়সী কবিতা লেখার হাতেখড়ি হয় তার। বিয়ে পরীক্ষার সময় তার অকস্মাৎ পিতৃবিয়োগ তাকে সংসারের অকুল সমুদ্রে ফেলে দেয়। বাবা তাকে ঋণের বোঝা ছাড়া আর কিছু দিয়ে যেতে পারেননি। ভুল হলো, বাবা দিয়ে গিয়েছিলেন কাব্যের উত্তরাধিকার। বাবা কাকাদের কবিতা ও গান রচনার স্বভাব দক্ষতা তিনিও পেয়েছিলেন। তার কথায়, কবিতানুরাগ আমার রক্তে, মাংসে, অস্থি মজ্জায়, নিঃশ্বাস প্রশ্বাসে আজন্ম সঞ্চালিত হইয়া অতি শৈশবেই আমার জীবন চঞ্চল, অস্থির, ক্রীড়াময় ও কল্পনাময় করিয়া তুলিয়াছিল। আমার বয়স যখন 10-11 বৎসর, যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন হইতেই গুপ্তজার অনুকরণ করিয়া কবিতা লিখিতে চেষ্টা করিতাম। কলকাতার কলেজ জীবনেও শিবনাথ শাস্ত্রীর আগ্রহে ও চেষ্টায় প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেটে কোনো এক বিধবা কামিনীর প্রতি কবিতাটি প্রকাশিত হয়।
1871 খ্রিস্টাব্দে বের হলো তার খণ্ড কবিতার বই অবকাশরঞ্জিনী প্রথম ভাগ। 1877 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থের দ্বিতীয় ভাগ বেরিয়েছিল। খণ্ড কবিতা ও স্বদেশ অনুরাগের কবিতার ক্ষেত্রে তিনি নিজেকে পথিকৃৎ দাবি করেছিলেন। এ বিষয়ে একমত হতে না পারলেও মেনে নিতে হয় 19 শতকে কবি হিসেবে তিনি স্বনামধন্য ছিলেন। মধুসূদন এবং রবীন্দ্রনাথের মধ্যবর্তী সময়ে বাফা স্টেটের মতো হেমচন্দ্র, নবীনচন্দ্র, বিহারীলাল এদের অবদান অনস্বীকার্য। তার খণ্ড কবিতাগুলো একটা সময় পাঠকপ্রিয়তা পেয়েছিল। সায়ংচিন্তা থেকে একটু উদ্ধৃত করি। ভারতের ইতিহাস শোকের সাগর, কেন পড়িলাম আমি, কেন পাইলাম আপনার পরিচয়, আর্য বংশ কীর্তিচয়, কেন দেখিলাম আহা কেন জন্মিলাম, স্বাধীন বংশেতে মোরা অধীন পামর। সেই সময় বন্ধুবান্ধবদের মুখে মুখে এই কবিতাগুলি উচ্চারিত হতো। রোমান্টিক কবিতা রচনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। তার কেন ভালোবাসি কবিতা থেকে একটু উদ্ধৃত করি। জীবন যৌবন আশা কীর্তি ধনমান, তৃণবৎ ঠেলি প্রায়, আসিনু উন্মাদ প্রায়, যার কাছে হায় তার মন বুঝিবারে, সে কি জিজ্ঞাসিল কেন ভালোবাসি তারে। তার কবিতার মধ্যে ভারতোচ্ছ্বাস 1875 সালে প্রকাশিত হয়েছিল, ক্লিওপেট্রা প্রকাশিত হয়েছিল 1877 সালে। এই দুটি পরে অবকাশরঞ্জিনী দ্বিতীয় ভাগে যুক্ত হয়েছিল। রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্রের আগমন উপলক্ষে ভারতোচ্ছ্বাস কবিতাটি লিখে রবিচন্দ্র 50 গিনি পুরস্কার পেয়েছিলেন। তার কবিখ্যাতি প্রতিষ্ঠা লাভ করে ঐতিহাসিক গাথাকাব্য পলাশীর যুদ্ধ প্রকাশের পর। এটি 1876 সালে প্রকাশিত হয়। 5 স্বর্গে লেখা কাব্যের প্রথম স্বর্গে আছে সিরাজদৌল্লার বিরুদ্ধে জগৎ সেনদের ষড়যন্ত্র। দ্বিতীয় স্বর্গের বিষয় ব্রিটিশ শিবিরে চিন্তামগ্ন ক্লাইভকে দেবী ব্রিটানিয়ার আশ্বাস। তৃতীয় স্বর্গে যুদ্ধের পূর্বরাত্রিতে সিরাজের আতঙ্ক আর ক্লাইভের সংশয় বিষয় হয়েছে। চতুর্থ স্বর্গে আছে পলাশীর যুদ্ধ, মির্জাফরের বিশ্বাসঘাতকতা এবং মোহনলালের খেদ, ঘটনা পরম্পরায় এসেছে। পঞ্চম স্বর্গে বিজয়ী ইংরেজদের উল্লাস আর সিরাজের হত্যা প্রধান বিষয়। পলাশীর যুদ্ধ দেশের মানুষের কাছে একদিকে যেমন খুবই জনপ্রিয় হয়েছিল, তেমনি সরকারি কর্মচারী বলে তাকে সেই মহলে নিন্দামন্দের ভাগিদারও হতে হয়েছিল। রণক্ষেত্রে আহত মোহনলালের কাতরোক্তির নমুনা কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ, বারেক ফিরিয়া চাও ওহে দীনমণি, তুমি অস্তাচলে দেব করিলে গমন, আসিবে যবন ভাগ্যে বিষাদ রজনী। একসময় লোকের মুখে মুখে ফিরত। তিনি বঙ্কিমচন্দ্রের অত্যন্ত শ্রেয়াস্পদ ছিলেন। বঙ্কিমচন্দ্র তাকে নাতি সম্বোধন করতেন। প্রসঙ্গত নবীনচন্দ্র সেনের রঙ্গমতী কাব্য তিনি বঙ্কিমচন্দ্রকে উৎসর্গ করেছিলেন। অনেক ক্ষেত্রেই তিনি বঙ্কিমচন্দ্রের পরামর্শ নিতেন। পলাশীর যুদ্ধকাব্যের সমালোচনা করে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, বাইরনের ন্যায় নবীনবাবু বর্ণনায় অত্যন্ত ক্ষমতাশালী। বাইরনের ন্যায় তাহারও শক্তি আছে যে 2-4টি কথায় তিনি উৎকৃষ্ট বর্ণনার অবতারণ করিতে পারেন। যাহাই হোক, কবিদিগের মধ্যে নবীনবাবুকে আমরা অধিকতর উচ্চ আসন দিতে পারি না পারি, তাহাকে বাংলার বাইরন বলিয়া পরিচিত করিতে পারি। নবীনচন্দ্র সেন বাংলার বাইরন নামে খ্যাত ছিলেন। মিশরের রানী ক্লিওপেট্রা, যিনি সিজার এবং মার্ক অ্যান্টনির প্রিয়া, তাকে নিয়ে ক্লিওপেট্রা নামে একটি ক্ষুদ্র কাব্য লেখেন 1877 সালে, যার কথা আমরা আগেই উল্লেখ করেছি। আধুনিক মন নিয়ে ক্লিওপেট্রার বাচনভঙ্গিতে কাব্যটি বিবৃত হয়েছে। রচনারীতিতে কিছু শৈথিল্য থাকলেও তার প্রয়াস প্রশংসাযোগ্য। হেনকালে চারিদিকে উঠিল নগরে সখী ভীম কোলাহল, ভূমধ্য সাগর যেন তীর অতিক্রমেই প্লাবিল মিশর, ত্রাসে বাতায়ন পথে দেখিলাম নহে সিন্ধু সৈন্য সিজারের, লুটিতেছে হতভাগ্য নগর আমার, অপূর্ব সিজার গতি, চক্ষুর নিমেষে ঘেরিল সমস্ত পুরী, সমাধি আমার পড়িনু ব্যাধের জালে আমি কুরঙ্গিনী। পূর্বে উল্লেখিত রঙ্গমতী কাব্যটি 1880 সালে প্রকাশিত হয়। তার
পিতৃভূমি চট্টগ্রামের রাঙামাটি অঞ্চলের পটে তিনি লিখেছিলেন এই গাথাকাব্যটি। সামন্তপুত্র বীরেন্দ্র সপত্নীর অত্যাচারে নিরুদ্দিষ্ট মাতার খোঁজে বহু স্থান ঘোরে। তারপর সে মোগল বাহিনীতে যোগ দিয়ে শেখে যুদ্ধবিদ্যা। শিবাজির কাছে দীক্ষিত হয় স্বদেশ প্রেমে, ফিরে আসে স্বদেশে। কিন্তু পিতৃব্য মর্কট রায়ের ষড়যন্ত্রে মাতা বা বাল্যপ্রণয়ী কুসুমিকা কারোর সঙ্গেই তার সাক্ষাৎ হয় না। এই শোকার্ত অবস্থায় তার মৃত্যু হয়। সেই শোকে কুসুমিকাও প্রাণ দেয়। মাতা, যিনি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, তিনি শোকে পাগল হয়ে রঙ্গমতির ঘরে ঘরে অগ্নিসংযোগ করলেন। এই সুযোগে পর্তুগিজ দস্যুদের আক্রমণে রঙ্গমতির পতন ত্বরান্বিত হয়েছিল। এই কাব্য ট্র্যাজিক, তার কিছু কিছু বর্ণনা পাঠককে আকৃষ্ট করে। যেমন, সুখের বৈশাখ মাস, সুখচন্দ্র পরকাশ, ঝুরু ঝুরু বহে সমীরণ, নিশান্তে কোকিল সহ ডাকে বউ কথা কহ, কৌতুকে উছলে নারী মন। বাংলা মহাকাব্যের ধারায় নবীনচন্দ্র ত্রয়ী মহাকাব্য লিখেছিলেন কৃষ্ণকে নায়ক করে। প্রসঙ্গত বলতে হয় 19 শতকে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন তার বিখ্যাত বই কৃষ্ণচরিত্র। হিন্দু পুনর্জাগরণের ক্ষেত্রে কোথাও বঙ্কিমচন্দ্রের অনুগামী হয়ে উঠেছিলেন নবীনচন্দ্র। তার ত্রয়ী মহাকাব্যের প্রথমটি রৈবতক 1887 সালে প্রকাশিত হয়। এখানে দেখানো হয়েছে কৃষ্ণের বিরুদ্ধে ব্রাহ্মণ দুর্বাসা আর নাগরাজ বাসুকীর একত্র হওয়া। দুর্বাসার বাসুকীর ভগিনী জরৎকারুকে বিবাহ, জরৎকারুর গোপনে কৃষ্ণপ্রেম, যা পরে প্রতিহিংসায় রূপান্তরিত হয়। বিপরীতে শৈলজার অর্জুনের প্রতি শত্রুতার শেষে প্রেমে রূপান্তরিত হয়। অর্জুন সুভদ্রার বিবাহ, এইসব ঘটনা। দ্বিতীয় ভাগ কুরুক্ষেত্রে প্রধান ঘটনা অভিমন্যু বধ। যদিও দর্শন ভাবনার সঙ্গে সঙ্গে আবেগের অতিরেক তার কাব্যাংশকে কোথাও কোথাও দুর্বল করে তুলেছে। শেষ ভাগ প্রভাস, যদুবংশ ধ্বংস এবং জরৎকারুর হাতে কৃষ্ণের হত্যার ঘটনা এর প্রধান বিষয়। কুরুক্ষেত্র প্রকাশিত হয়েছিল 1893 সালে, প্রভাস 1896 সালে। কবি সর্বধর্ম সমন্বয়ের ভাবনা থেকে যুগে যুগে কৃষ্ণের অবতার রূপে খ্রিস্ট হজরত মোহাম্মদ চৈতন্যদেবকে বর্ণনা করেছেন। বলরামকে হারকিউলিস নামে ইউরোপে পাঠিয়েছিলেন। পুরাণ মহাভারতের ওপর তার নিজস্ব কল্পনা ত্রয়ী কাব্যকে অভিনবত্ব দিয়েছে। হয়তো কোথাও কল্পনা উদ্দাম, হয়তো কোথাও কোথাও কাহিনীর ঐক্য রক্ষায় হয়তো তিনি ব্যর্থ হয়েছেন, এবং ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষাও কোথাও কোথাও মহাকাব্য সুলভ যে গাম্ভীর্য, সেটা থেকে তিনি বিচ্যুত হয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, বাংলায় গীতলতা সিক্ত বাংলাদেশে মধুসূদন ছাড়া আর কোনো কবি মহাকাব্য রচনায় সার্থক হননি। কিন্তু তাদের মধ্যেও হেমচন্দ্র এবং নবীনচন্দ্রকে স্বতন্ত্র স্থান দিতে হবে। আমরা কুরুক্ষেত্রের একটু অংশ উদ্ধৃত করলে দেখতে পাব কীভাবে গীতলতা মহাকাব্যের সম্ভাবনাকে বিনষ্ট করে দিয়েছে। ছুটি উন্মাদিনী গলাধরি গোবিন্দের কহিল কাঁদিয়া, দেব কহ একবার ভাঙিয়াছে কপাল কি তব উত্তরার, তাহার পুতুল খেলা নাহি ফুরাইতে নাথ, ফুরাইল জীবনের খেলা কি তাহার, ভাঙিয়াছে কপাল কি তব উত্তরার। আমরা হিন্দু রিভাইভালের অন্যতম পুরোধা পুরুষ হিসেবে তার কথা বলেছিলাম। তবে তিনি পদ্যে যীশুখ্রিস্টের জীবন নিয়ে খ্রিস্ট লিখেছিলেন 1891 সালে, বুদ্ধদেবের জীবন নিয়ে অমিতাভ লিখেছিলেন 1895 সালে, এবং চৈতন্যদেবের জীবন নিয়ে অমৃতাভ লিখেছিলেন 1909 সালে। এছাড়াও তিনি পদ্যে গীতা লেখেন 1899 সালে এবং মার্কেন্ডীয় চণ্ডীরও অনুবাদ করেছিলেন। নবীনচন্দ্র সেন শুধু কাব্যই লেখেননি, 5 ভাগে লেখা তার আত্মজীবনী আমার জীবন বাংলা জীবনী সাহিত্যের ধারায় উল্লেখযোগ্য সংযোজন। এখানে হয়তো অতিশয়োক্তি আছে, আত্মম্ভরিতাও আছে, কিন্তু ভালোর সঙ্গে জীবনের মন্দ দিকটির কথকতাতেও তিনি অকপট, যা বাঙালি লেখকদের জীবন কথায় বিরল, তা জীবনী হোক বা আত্মজীবনী হোক। শোকপাঠ্য এই রচনায় একদিকে যেমন তার বাল্যজীবন, কবিজীবনের কথা এসেছে, তার কর্মজীবনের কথা এসেছে, তেমনি বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ সহ 19 শতকের বহু ব্যক্তিত্বের সঙ্গে তার সান্নিধ্যের কথাও তিনি খুব মনোরম
ভাবে বর্ণনা করেছেন। প্রসঙ্গত তার কর্মজীবনের কথা বলতে গেলে বলতে হয়, তিনি বেঙ্গল সেক্রেটারিয়েটের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর হিসেবে বাংলা বিহারের নানা স্থানে কাজ করেছেন। তার আত্মকথায় এই ব্যক্তি মানুষটিও বারবার উঠে এসেছে। রবীন্দ্রচন্দ্র একটি উপন্যাসও লিখেছিলেন। 1900 সালে তার উপন্যাস ভানুমতি প্রকাশিত হয়েছিল। এই সামাজিক উপন্যাসে দেখানো হয়েছে নৌকাডুবিতে হারিয়ে যাওয়া মেয়ে অমিয়ার সঙ্গে পিতা অনাথনাথের পুনর্মিলন এবং দুজনের সন্ন্যাস গ্রহণ। এই উপন্যাসের মধ্যে মধ্যে পদ্যও আছে। তিনি পত্রের আকারে ভ্রমণ বৃত্তান্ত লিখেছিলেন প্রবাসের পত্র, 1892 সালে প্রকাশিত হয়। তার সহধর্মিণীকে লেখা এই পত্রগুলি। এই পত্রগুচ্ছের সম্পাদক ছিলেন সাহিত্যপত্রের সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি। তিনি বিজ্ঞাপনে লিখেছিলেন, সাধারণের জন্য পত্রগুলি লিখিত হয়নি। নবীনবাবু ভ্রমণ উপলক্ষে যেখানে যাইতেন সেখানে হইতেই সহধর্মিণীকে পত্র লিখিতেন। পত্রগুলি তাড়াতাড়ি লেখা, হয়তো রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় বিশ্রাম গিয়ে বসিয়া আছেন এবং পত্র লিখিতেছেন, তবু পত্রগুলি মনোরম হইয়াছে। বাংলা পত্র সাহিত্যের ধারায় প্রবাসের পত্র উল্লেখযোগ্য। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গেও তার নারীর যোগ ছিল। নবীনচন্দ্র 1301 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশিষ্ট সদস্য এবং 1301 থেকে 3 সাল পর্যন্ত সহকারী সভাপতির পদ অলঙ্কৃত করিয়াছিলেন। এই সাহিত্যিকের জীবনাবসান হয়েছিল 1909 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি। আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে নবীনচন্দ্রকে শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে স্মরণ করি। বাংলা সাহিত্যে তার অবদান অপরিসীম। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।